আপনার দৃষ্টিভঙ্গি, আপনার নিরপেক্ষ অ্যাসেসমেন্ট আমার সঙ্গে কিছুটা টালি করে কিনা বা সম্পূর্ণ বৈপরীত্য সৃষ্টি করে কিনা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটা ইনস্টিটিউট তারা সার্ভে করেছেন আগামীতে কিরকম ভোট দিতে চান জনসাধারণ। সেখানে দেখা গেছে বিএনপিকে 12% লোক ভোট দিবেন বলে জানিয়েছেন, জামাতকে 10.4%, এনসিপিকে 2.3 এবং আওয়ামী লীগকে 7.03। উল্লেখযোগ্য, আওয়ামী লীগ কিন্তু তার নির্বাচনী কার্যক্রমে আদৌ যেতে পারবে কিনা, কারণ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। তারপরেও যারা একেবারে ডিসপ্যারেটলি আওয়ামী লীগ করেন তারা বলছেন যে আওয়ামী লীগকে ভোট দেব, সেটার সংখ্যা 7.03। এখন এর সঙ্গে একটু মূল্যায়ন করতে হবে পূর্বে একই ইনস্টিটিউট একটা সার্ভে করেছিল, সেই সার্ভে বিএনপিকে ভোট দিতে চেয়েছিল 16.3, বর্তমানে 12%। জামাতকে দিতে চেয়েছিল 11.3, তারা এখন 10.4। এনসিপিকে দিতে চেয়েছিল 2%, তারা বেড়েছে, এখন তারা 2.3। আর কাকে ভোট দেবে এটা প্রকাশ করে নাই 14.4% সার্ভেতে যে সকল লোক অ্যাটেন্ড করেছিল। অর্থাৎ 14.5% লোক বলে নাই আমি কাকে ভোট দেব। আর সিদ্ধান্ত নেয় নাই এমন কথা বলে সার্ভের লোকদের ফিরিয়ে দিয়েছেন তার সংখ্যা 48 পয়েন্ট। তাতে মোট 62.5% ভোটাররা মুখ খোলেননি। তাহলে মোট যে ভোটার তার অর্ধেকের চেয়ে অনেক বেশি লোক এখনো মুখ খোলেননি। এখন এখানে গুরুত্বপূর্ণ মূল্যায়ন। যারা বিএনপি করেন বর্তমানে বিদ্যমান রাজনীতিতে, তাদের তো আর রাগঢাকের কিছু থাকার কথা না, উচ্ছ্বাসের সঙ্গে বলবে আমি বিএনপিকে ভোট দেব, স্বাভাবিক সেটা। ফলে বিএনপির যে 12% ভোটাররা ভোট দেবেন এটাকে আমরা ধরে নিতে পারি যেটা নির্ভেজাল বিএনপির ভোট। জামাতকে যে 10.4% ভোট দেবেন তারা নির্ভেজালভাবে জামাতের ভোটার, কারণ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তাদের রাগঢাকের কিছু নাই, পরিস্থিতি তাদের এবং বিএনপির অনুকূলে। একইভাবে এনসিপিকে 2.3% যারা ভোট দিতে চেয়েছেন, এখন তো এনসিপির রমরম অবস্থা। ফলে বিএনপি, জামাত, এনসিপি যারা করেন বা যারা ভোট দিতে চান তাদের তো আর রাগঢাকের কিছু নাই, তাদের নতুন করে চিন্তা ভাবনার মন খুলবো না, মুখ খুলবো না বা কোন রকম ভয় আছে এরকম তো অবস্থা না। দেশটাই তো এখন তাদের জন্য এক বেশ ভালো পরিবেশ। আওয়ামী লীগের যারা ডিসপারেট, জানে তার দলের কার্যক্রম বন্ধ এবং তার নাম প্রকাশ করার পরে তার জন্য পরিণতি খারাপ হতে পারে, তারপরও 7.5% ভোটাররা বলছেন আওয়ামী লীগকে ভোট দেব। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ, যারা বলতে চান নাই তারা কারা? 14.5%। তাদের অনুমান করা যায়, বিশ্লেষণে বোঝা যায় বললে যদি বিপদ আসে এই জন্য মুখ খোলে নাই, বলতে চায়নি। তো বিএনপি, জামাত, এনসিপি করলে তো তার আর ভয়ের কিছু নাই। ফলে এই যে 14%, 14.5% লোক মুখ খোলে নাই, ক্যালকুলেশনে, মূল্যায়নে আসে ভীত সন্ত্রস্ত হয়ে বা অন্য কোনো কারণে মুখ খুলতে চান নাই, তার সংখ্যা 14.5। তা আমরা যদি ধরে নিই যেখানে মেজরিটি পোর্শন আওয়ামী লীগের ভোটার, কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে ভয়ে মুখ খোলে নাই যে কাকে ভোট দেবে, তাহলে আওয়ামী লীগের পার্সেন্ট হয়ে দাঁড়ায় 14 এবং 7। 14 এবং 7 যদি হয় 21, আমরা যদি এখান থেকে কমিয়েও নেই তাতেও 20, 19, 18, 17 যদি হয়, 16 যদি হয়, 15 যদি হয়, তাহলে কিন্তু সেটা বিএনপি এবং জামাত তারা মিলে যে, এবং এনসিপি, বিএনপির 12, জামাতের 10, এনসিপির 2, তাহলে কত হয়? তাদের যেটা হয় সেটা সব মিলেও কিন্তু যদি যৌথভাবে তারা ইলেকশন করে সেটা একটা দিক, আর যদি সেপারেটলি তারা ইলেকশন করেন তাহলে সেই জায়গা আসে না। আর আমরা যদি 14 আর 7 ধরে নিই আওয়ামী লীগের, যে যারা মুখ খোলে নাই, তারা ভয়তে মুখ খোলে নাই, বলতে সাহস পায় নাই, 14 আর 7, তাহলে পার্সেন্টেজটা কেমন দাঁড়ায়? দ্বিতীয়, যে 48 পয়েন্ট লোক কাকে ভোট দেবো সিদ্ধান্ত নেয়নি, এই লোকরা কারা? বাংলাদেশে বড় দল তো এই কটা যাদের কথা বললাম। তাহলে যারা বলছে সিদ্ধান্ত নেয়নি তাদের মেজর সংখ্যক এমন হতে পারে
যে আওয়ামী লীগকে তো ভোট দেওয়ার মতো অবস্থা নাই, বা আওয়ামী লীগের জোটবদ্ধ যে রাজনৈতিক অ্যালায়েন্স তারা তো আদৌ নির্বাচন করতে পারবে কিনা, এই জন্য তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। আর যদি আর একটা দিকে দেখি, এই 48% লোক বাংলাদেশে এখন আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে বা আওয়ামী লীগের অ্যালায়েন্সের নাম উচ্চারণ করলে তাদের ফেসিবাদের তকমা দিয়ে লুটপাট করা, মারধর করা, ভয়ঙ্কর অবস্থা করে তাদের জেলে পাঠানো হয়। ফলে ধরে নেওয়া হচ্ছে এবং স্বাভাবিক মূল্যায়ন সেটা আসে যে এই 48%-এর ভিতরে বিএনপি, জামাত, এনসিপি থাকলে তারা রাগ ঢাক রাখতো না। 16 বছর আওয়ামী লীগের শাসনামল ছিল, এখন তারা কেন বলবে সিদ্ধান্ত নেয়নি? তা তো সিদ্ধান্ত নিয়েই রাখা লোক। ফলে অ্যাজ এ হোল যদি চিন্তা করা হয় তাহলে 62% লোক যারা মতামত দেয়নি, 14 মুখ খোলে নাই কাকে দেব, আর 48 বলে সিদ্ধান্ত নেয়নি, এর মেজর পোর্শন যদি আওয়ামী লীগ বা তার অ্যালায়েন্স ইলেকশন করার সুযোগ পায় সেই ক্ষেত্রে তারা সেদিকে ভোট দিতে পারে। দ্বিতীয় একটা বিষয়, 32 নম্বরের ঘটনাকে ঘিরে ঢাকার 2টি পত্রিকা এবং একটি গুরুত্বপূর্ণ এনজিও এবং আরেকটি সহ এনজিও তারা সার্ভেতে গেছিলেন। তাদের সার্ভের টার্গেট ছিল বঙ্গবন্ধুকে ভালোবাসে কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে না, বা আওয়ামী লীগের 16 বছরের কার্যক্রমের বিভিন্ন ত্রুটি সত্ত্বেও বঙ্গবন্ধুকে শুধু সালাম জানাতে গেছে, শ্রদ্ধা জানাতে গেছে। এরকম লোকের সংখ্যা কত? তারা সেটা দেখিয়ে মূল্যায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগ অপছন্দ কিন্তু বঙ্গবন্ধু পছন্দ। তারা সেখানে গিয়ে তাদের সার্ভের যে পলিসিটা সেটাই চেঞ্জ হয়ে গেছে। তারা সেখানে গিয়ে দেখলেন একজন নারী, তিনি বলছেন স্বাধীনতা যুদ্ধের সময় তার বিয়ে হয়েছিল, তার গর্ভে তখন বাচ্চা, তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়, তিনি আর বিয়ে করেন নাই, গর্ভের বাচ্চাটা পরে ভূমিষ্ঠ হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তার কাছে মনে হয়েছিল বাবার হত্যা, এত কষ্ট তিনি পেয়েছিলেন। ওই ভদ্র মহিলা আর কখনো বিয়ে করেন নাই, তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গেছিলেন, হিউমিলেটেড হয়ে ফিরে আসছেন। আর একজন নারী, তার পোশাক পরিচ্ছদে একেবারে নেকাব দেওয়া, খুবই রক্ষণশীল মনে হয়েছে, তিনি বলছেন যে আমি কোনো দল করি না, আমি শুধু বঙ্গবন্ধুকে একটা ফুল দিয়ে যাব। আর একজন নারী, তিনি বলছেন আমি বাবার খাই, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো, আমি আওয়ামী লীগ করি না। এই 3 জন নারীকে ভীষণভাবে হেনস্থা করা হয়েছে, একজনাকে তো মাটিতে ফেলে মারধর করা হয়েছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এবং কিছু মেইন স্ট্রিমের মিডিয়ার সৌজন্যে সারা দেশে ছড়িয়ে গেছে। এই যে 3 জন নারী এবং তাদের পোশাক পরিচ্ছদ, তাদের অবয়ব, তাদের কথা বলার ধরন, তাদের ভিতর শালীনতা বোধ, শিষ্টাচার বোধ সব দেখে তাদেরকে হেনস্থা করার ঘটনা, শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা যে সকল নারীরা দেখেছে তাদের একটা বড় পোর্শন কিন্তু এই নারীকে হিউমিলিয়েট করা, বা যারা আওয়ামী লীগ করেন না কিন্তু সুইং ভোটার এদিক ওদিক যেতে পারেন, তাদের কিন্তু এটা ভালো লাগে নাই। ফলে তারা এই হেনস্থা করা সঙ্গে যারা জড়িত, যে সেন্টিমেন্ট জড়িত, তাদের বিপক্ষে চলে যায়। দ্বিতীয়, একজন আলেম গেছেন মাওলানা ওয়ালিউল্লাহ, তিনি তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে গেছেন। তিনি বলছেন যে আমি একজন আলেম, আমি মাদ্রাসায় পড়াই, একটা দোকানে চাকরি করি। এই দেশটা ব্রিটিশরা দখল করছিল, পশ্চিমারা দখল করছিল, আমি কোন দল করি না, আমি বঙ্গবন্ধুকে একটু শ্রদ্ধা জানাই যাব। সেই আলেমকে হেনস্থা করা হয়েছে। একজন রিক্সাওয়ালা, শোলকুপা বাড়ি, ঝিনাইদহ, সে বলছে আমি কোনো দল করি না, আমি রিক্সা চালাই, আমার হক হালালির পরিশ্রমের টাকা দিয়ে আমি 400 টাকা দিয়ে একটা ফুল কিনে আসি, আমি এই রিক্সায় আসছি, আমি জাস্ট ফুলটা দিয়ে চলে যাও, আমি কোনো দল করি না। এই রিক্সাওয়ালা তো এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান কিছু হইতে চায় না, এবং স্বীকৃত সেই রিক্সাওয়ালা। সেই রিক্সাওয়ালাকে বেদমভাবে মারধর করা হচ্ছে। সে চিৎকার করে বলছে আমার বঙ্গবন্ধু, আমার জয় বাংলা। এক পর্যায়ে সে বলছে আমার রিক্সা, আমার রিক্সা। অর্থাৎ তার রিক্সাটা তার জীবন জীবিকা অর্জনের, তার অবলম্বনটা রিক্সা। হয়তো এই রিক্সাটা তার মালিকের, পৌঁছে না দিলে ওর উপর সাজাটা আসবে। তা তো দেওয়া হয়নি, রিক্সাটাকে দুমড়ে মুষড়ে শেষ করে দিয়ে তার ফুলটাকে ফেলে পাড়ানো এবং তাকে মারধর করে পুলিশে দেওয়া, আর পুলিশ তাকে হত্যা চেষ্টার মামলায় কোর্টে পাঠিয়েছে, ম্যাজিস্ট্রেট সাহেব তাকে জেলে পাঠিয়েছেন। ফুল নিয়ে যাওয়া মানুষটা নাকি হত্যা করতে গেছে। ফুল যার হাতে লক্ষ লক্ষ মানুষ দেখলেন, তিনি নাকি হত্যা করতে গেছেন। এই যে মব, এই রিক্সাওয়ালা একজন মুক্তিযোদ্ধা, তার এখানে মুক্তিযোদ্ধার মনোগ্রাম লাগানো এবং একটা কালো ব্যাজ। তিনি বলছেন আমি বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ করেছিলাম, আমি কোনো দল করি না, আমি জাস্ট একটু শ্রদ্ধা জানিয়ে চলে যাব। তাকে হিউমিলেট করা হয়েছে ফ্যাসিস্ট তকমা দিয়ে।
কয়েকজন লোক গেছেন সেখানে, এমনকি একজনে বলতেছে আমি শিবিরের প্রশিক্ষণ সম্পাদক, তাকেও বেদম পেটানো হয়েছে। আর স্লোগান কি? তারেক জিয়া কথা দিলাম 32 নম্বরের দখল নিলাম। তারেক জিয়া কথা দিলাম 32 নম্বরের দখল নিলাম। তো 32 নম্বরটা কি? 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন, এটার মালিক তো শেখ হাসিনারা। এখন তো এটার মালিক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। এটা দখল নেবেন? এমনি তো জামাত, এনসিপি রাস্তাঘাটে সবখানে স্লোগানে মিটিংয়ে বলে আপনারা এখন বাস স্ট্যান্ড দখল করেন, টেম্পো স্ট্যান্ড দখল করেন, গরুর হাট দখল করেন, ব্যবসায়ীর ব্যবসা দখল করেন, চাঁদাবাজি করেন। চাঁদাবাজি না পেলে পাথর দিয়ে পিটিয়ে ওই যে লাল চানকে মেরে ফেলা মিটফোর্ডের কাছে,